ওয়েলকাম জানাই সবাইকে আজকের ক্লাসে। তো আজকে আমরা বুঝতেই পারছো কি করব। আজকে আমরা করব আমাদের আজকে ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা। বহু প্রত্যাশিত যে পরীক্ষাটা ছিল, যে কোশ্চেন কিরকম কি হবে, প্রত্যেকবারে মডারেট একটা কোশ্চেন হয়। আমি বলেছিলাম ফিজিক্যাল সায়েন্স পরীক্ষায় যে কোশ্চেনটা হয় মোটামুটি সবাই 90-95 এরকম ওঠে, কিন্তু এবারে যে কোশ্চেনটা আমাদের হয়েছে, মানে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে এরকম কোশ্চেন ফিজিক্যাল সায়েন্সে হতে পারে। অর্থাৎ এত সোজা কোশ্চেন করেছে, আর আমরা তোমাদেরকে যা করিয়েছিলাম, যারা পড়েছো, 100% কোশ্চেন কমন এসছে। 100% কোশ্চেন এবারে কমন এসছে। সেটা আমি যখন করালি তোমরা নিজেই বুঝতে পারবে, এবং তোমরা পরীক্ষা দেওয়ার সময় আশা করি বুঝতে পেরেছো। বাড়ি ফিরে অনেকেই ফোন করেছিলে, দারুণ পরীক্ষা হয়েছে, শুনে ভালো লাগলো। যে এটাই তো আমাদের লক্ষ্য ছিল, যে তোমরা যাতে পারো করতে, তোমরা যাতে ঠিকঠাক পেরে ওঠো। তো চলো আমরা কথা না বাড়িয়ে এবার সলভ গুলো শুরু করি। একে একে আমি তোমাদের সলভ করে দিয়েছি, একদম ধরে ধরে শর্ট কোশ্চেনের সলভ গুলো দেখি। প্রথমে তো দেখো, প্রথমে আমি তোমাদের কোশ্চেন নিয়ে যেটা বললাম, যে এবারে ফিজিক্যাল সায়েন্স কোশ্চেন কিন্তু অনেক অনেক সোজা কোশ্চেন হয়েছে। একদম অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড প্রশ্ন হয়নি, অ্যাপ্লিকেশন খুব কম দিয়েছে, পুরোটাই থিওরির ওপর থেকে দিয়েছে যাতে একদম সবাই লিখতে পারে। তোমরা অঙ্ক কোশ্চেনটা যেরকম একটু সমস্যাকর পরিস্থিতিতে পড়েছিলে, আশা করি আজকে ভালো নম্বর এখান থেকে উঠে যাবে। ফিজিক্যাল সায়েন্স কোশ্চেনে আমার ধারণা এবারে কিন্তু অনেকেই আমি দেখতে পাবো, আশা করি 100 পাবে। ঠিক আছে, তো চলো শুরু করে দিই এমসিকিউ কোশ্চেন গুলো। প্রথমে দেখো একের দাগের যে এমসিকিউ কোশ্চেন গুলো ছিল, প্রথম কোশ্চেনে কি বলা হচ্ছে, এগুলো আমি সলভ করেছি, যেগুলো দেখবে পেনে করে লিখে দিয়েছি আমি কোশ্চেনে। দেখো একের কোশ্চেন কি ছিল, নিচের কোন গ্যাসটি ওজোন স্তর ক্ষয়ে সহায়তা করে না। তো এখানে সঠিক উত্তর কি হবে, আমি দাগ দিয়ে দিয়েছি CO2। কার্বন ডাই অক্সাইড আমরা জানি ওজোন স্তরের ক্ষয়ে কোনো সহায়তা করে না। অনেকবার করিয়েছি এই কোশ্চেনটা, অনেকবার, সব কটা কোশ্চেনই যেগুলো পড়েছে আমি তোমাদের অনেকবার করিয়েছি। এমনকি দেখলাম অঙ্কগুলো যেগুলো তোমাদেরকে বারবার করিয়েছি এই পরীক্ষার 1 সপ্তাহ আগেও করেছি, সেই অঙ্কগুলোই পড়েছে। ঠিক আছে, তো একদম দারুণ কমন এসছে। আমি নিজেও খুব খুশি যে এত সুন্দর কোশ্চেনটা দেখে, যে তোমরা সবাই পেরেছো, সবাই পারবে এই কোশ্চেনটা করতে, এমনই একটা সুন্দর কোশ্চেন হয়েছে, সহজ কোশ্চেন হয়েছে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে চলে এসো। এসটিপি তে 11.2 লিটার অ্যামোনিয়ার ভর কত। NH3 মানে অ্যামোনিয়া, তোমরা জানো অ্যামোনিয়ার ভর কত। তো এখানে সঠিক উত্তর কত হবে, 8.5। এগুলো এটার কি করে করতে হবে আমি বলছি না, এর NH3 এর তোমার আণবিক ভর বার করতে হবে, এবং জাস্ট ঐকিক নিয়মে ফেললেই এটা বেরিয়ে যাবে। চলো নিচেরটা চলে এসো। নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী CH4+2O2 থেকে CO2+H2O, এই সমীকরণ অনুযায়ী কি বলছে, 5 মোল CH4 সম্পূর্ণ দহনে, 5 মোল CH4 এর সম্পূর্ণ দহনে এসটিপি তে কত আয়তন O2 উৎপন্ন হবে। তাহলে O2 এর পরিমাণটা বার করতে হবে। এখানে সঠিক উত্তর হবে 124 লিটার। তোমরা বারবার আমাদেরকে বলতে যে স্যার এই সমীকরণটাকে কি করে বুঝবো, যে সমীকরণটা কি হবে এই অঙ্কগুলোর, এইটাই আমাদের এটা তোমরা বুঝতেই পারছো যে রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে অঙ্কটা দিয়েছে। আর এগুলো বারবার বলতে যে এই সমীকরণটা কি করে বুঝবো, যে কি করে হবে, দেখো এরা সমীকরণও কিন্তু কোশ্চেনে দিয়ে দেওয়া হয়েছে। তো দারুণ সহজ কোশ্চেন হয়েছে, আমি বারবার বলছি। যা এখানে সঠিক উত্তর কত হবে, 224 লিটার। জাস্ট এর নিচে মানগুলো বসিয়ে ঐকিক নিয়মে হিসেব করলে কিন্তু বেরিয়ে যাবে। চলো তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক অনেকবার করিয়েছি, সঠিক উত্তর কি হবে, ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, অর্থাৎ ওয়াট পার মিটার ইন্টু কেলভিন, মানে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। পরের কোশ্চেনে চলে আসো। 1.5-এ বলেছে মানুষের চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান কত, কয়েক কোটি বার তোমাদের বলেছি। এটা সঠিক উত্তর কি হবে, অসীম। আর যদি বলতো নিকট বিন্দু কত, তখন হতো এইটা 25 সেন্টিমিটার। যদি বলতো নিকট বিন্দু কত, তখন এইটা হতো। এখন আমাদের বলেছে দূরবিন্দু কত, বারবার করেছি। মানুষের চোখের শেষ সীমানা বলে কিছু হয় না, দৃষ্টির শেষ সীমানা বলে কিছু হয় না, তো এক্ষেত্রে কি হবে, অসীম হবে। পরের কোশ্চেন চলে এসেছে, যখন একটি আলোকরশ্মি কাঁচের ফলকে বা স্ল্যাবে উল্লম্বভাবে আপতিত হয় তখন চ্যুতিকোণের মান কত হবে। এটা অনেকবার করিয়েছি, এটা কিন্তু সঠিক উত্তর হবে 0 ডিগ্রি। কেউ যেন 90 ডিগ্রি করে ফেলো না, এটা কিন্তু ভুল। 90 ডিগ্রি একদমই হবে না, উল্লম্বভাবে আপতিত হলে আমি বারবার বলেছি এটা হবে তোমার 0 ডিগ্রি। পরের কোশ্চেন চলে এসো, কত সংখ্যক ইলেকট্রনের মোট আধান 1 কুলম্ব। এটা সঠিক উত্তর হচ্ছে 6.25 × 10⁻18। পরের কোশ্চেনে চলে এসো,
তাপমাত্রা বৃদ্ধি বা তাপমাত্রা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় কার? এটা সঠিক উত্তর হবে সিলিকনের তাপমাত্রা বৃদ্ধিতে রোধ হ্রাস পায়। এরপরে কি বলেছে, একটি ইলেকট্রনের ভর m হলে বিটা কণার ভর কত? ইলেকট্রনের ভর m হলে বিটা কণার ভরও কি হবে? m হবে। কারণ আমরা পড়ানোর সময় বারবার বলেছি যে বিটা কণা হচ্ছে ইলেকট্রনের ভরের সমান, আলফা কণা বেশি হয়, বিটা কণার ভর ইলেকট্রনের ভরের একদম সমান, যার জন্য ইলেকট্রনের ভর যদি m হয় বিটা কণার ভরও হবে m। দেখো পরেরটা, মৌলের পারমাণবিক সংখ্যা 19 হলে পর্যায় সারণীতে কোন শ্রেণীতে রাখা যাবে? এখানে সঠিক উত্তর কি হবে? 1। কেন 1 হবে? তার কারণ পর্যায় সারণীতে আমরা জানি 18টা শ্রেণী আছে। এবার সেই 18টা শ্রেণী এবার এটা যদি পারমাণবিক সংখ্যা 19 মানে 18 অব্দি হয়ে শেষ হয়ে যাচ্ছে, তারপর আবার কি হয়? 1 থেকে শুরু হয়। সুতরাং এই মৌলটা কোথায় স্থান পাবে? যার পারমাণবিক সংখ্যা 19, এটা আমাদের হবে 1 নম্বর শ্রেণীতে স্থান পাবে। তো চলো পরের কোশ্চেন চলে এসো। অ্যামোনিয়া শুষ্ককরণের জন্য ব্যবহৃত হয় কি? CaO। অ্যামোনিয়া শুষ্ককরণের জন্য CaO ব্যবহার করা হয়। পরে বলেছে, পরের পাতায় 1.12 কোশ্চেন, নিচের কোনটি ডুরালুমিনে উপস্থিত থাকে না? ডুরালুমিন একটি সংকর ধাতু, আমরা জানি। এর মধ্যে ডুরালুমিনে কি উপস্থিত থাকে না? জিঙ্ক কিন্তু ডুরালুমিনে উপস্থিত থাকে না। পরের কোশ্চেন দেখো, কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কি রকম হবে? সঠিক উত্তর হবে গাঢ় নীল। উৎপন্ন দ্রবণের রং হবে গাঢ় নীল। নিচের কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক? এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের তড়িৎ পরিবহন ক্ষমতা এখানে সর্বাধিক। কারণ তোমরা দেখতেই পাচ্ছ অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে অ্যাসিড লেখা আছে, আর আমি বারবার বলেছিলাম অ্যাসিডের তড়িৎ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি। এবার কি বলেছে, মিথেন অণুতে HCH বন্ধনের মান কত? এটাও অনেকবার তোমাদের করিয়েছি পড়ানোর সময়। এই মিথেন অণুতে এটা একদম আমাদের পুরো ঠোঁটের ডগের একদম মুখস্থ থাকে, 109 ডিগ্রি 28 মিনিট। মানে এত সোজা কোশ্চেন হয়েছে এবারে যে আমি নিজেই প্রথমে বিশ্বাস করতে পারিনি যে এটা কোশ্চেন। তো আমি তোমাদের দেখো 15টা আমরা MCQ কোশ্চেন সলভ করে ফেললাম, তোমাদের একদম পুরো সলভ দিয়ে দিয়েছি। এখানে 15টা MCQ কোশ্চেনই সলভ হয়ে গেল। এবার চলে এসো শর্ট কোশ্চেন। তো এই কোশ্চেনটা তো আমি কতবার করিয়েছি আমি নিজেও জানি না। 2.1 কোশ্চেনটা, বায়োগ্যাসের মূল উপাদান কি? এটা কয়েক কোটি বার করিয়েছি, আর তোমরাও খাতায় লিখেছো, করেছো বারবার। এটা আশা করি সবার ঠিক হয়েছে। বায়োগ্যাসের প্রধান উপাদান কি আমাদের? মিথেন। বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন হয়েছে। পরের কোশ্চেন চলে এসো। এর অথবা যেটা ছিল, আমাদের শ্বাসক্রিয়ার সঙ্গে জড়িত এমন একটি গ্যাসের নাম লেখো যেটির পরিমাণ বায়ুমণ্ডলে বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। এটা কি হবে? CO2। আমি বারবার বলেছিলাম CO2 গ্রিন হাউস গ্যাস নয়, কিন্তু CO2 আমাদের কি করে? বিশ্ব উষ্ণায়নে কিন্তু অংশ নেয়। ঠিক আছে, CO2 বিশ্ব উষ্ণায়নে কিন্তু অংশ নেয়। আমাদের এটা সঠিক উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। এখানে দেখো পরের কোশ্চেন চলে এসো, প্রাকৃতিক গ্যাসের তাপমূল্য 50 কিলো জুল পার গ্রাম বলতে কি বোঝায়? এর অর্থ হলো 1 গ্রাম প্রাকৃতিক গ্যাসের সম্পূর্ণ দহনে 1 গ্রাম প্রাকৃতিক গ্যাসের সম্পূর্ণ দহনে 50 কিলো জুল তাপ শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, এটা যে 50 কিলো জুল তাপ শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ 1 গ্রাম সম্পূর্ণ যে জ্বালানিটা দিয়েছে, অর্থাৎ এখানে দিয়েছে প্রাকৃতিক গ্যাস, তাহলে 1 গ্রাম সম্পূর্ণ প্রাকৃতিক গ্যাসের দহনে 50 কিলো জুল তাপ শক্তি উৎপন্ন হয়। এইটাও অনেকবারে করানো কোশ্চেন। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা দেখি। একই উচ্চতা ও চাপে সমায়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। এটা কিন্তু মিথ্যা। একই উচ্চতা ও চাপে সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে, এটা কিন্তু মিথ্যা। ঠিক আছে, পরের কোশ্চেন চলে এসো, আদর্শ গ্যাস ধ্রুবকের SI এককটি লেখো। আদর্শ গ্যাস ধ্রুবকের SI একক কি হবে? কতবার করিয়েছি তার নেই ঠিক। আদর্শ গ্যাস ধ্রুবকের SI একক মানটা কত হবে? 8.314। শুধু ওরা একক চেয়েছে, তাহলে শুধু আমরা উত্তর কতটা লিখবো এখান থেকে? জুল পার মোল ইন্টু কেলভিন, বা কেউ যদি লেখো জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, জুল ইন্টু মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তাহলেও একদম সে 1 নম্বরই পাবে। ঠিক আছে, তো দেখো চলে এসো পরের কোশ্চেনে 2.5। এখানে কি হবে? কোন তরলের প্রকৃত প্রসারণ ওই তরলের যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে। এটা কিন্তু মিথ্যা। ঠিক আছে, এটা মিথ্যা। এই যে আমি কাটা চিহ্ন দিয়ে দিয়েছি, মানে এটা হচ্ছে মিথ্যা বিবৃতিটা। কোন তরলের প্রকৃত প্রসারণ যে তরলের যে ওই তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে, এটা কিন্তু মিথ্যা হয়েছে। তো চলো পরের কোশ্চেনে চলে এসো।
কোনো পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপ আর তাপ পরিবাহিতাঙ্কের কি সম্পর্ক? এটা আমরা অনেকবার করেছিলাম, তাপীয় রোধাঙ্কের ওখান থেকে দিয়েছে কোশ্চেনটা। এটার সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তাপীয় রোধ আর তড়িৎ রোধের তাপীয় রোধ আর তাপ পরিবাহিতার সম্পর্ক হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক। পরের কোশ্চেন দেখো, কোন বর্ণের আলোর বিক্ষেপণ ক্ষমতা সর্বাধিক? কোন বর্ণের আলোর বিক্ষেপণ ক্ষমতা সর্বাধিক? যেটা আমরা বলেছিলাম কোন বর্ণের আলোর বিক্ষেপণ ক্ষমতা সর্বাধিক? বেগুনি বর্ণের। কিন্তু এখানে কোশ্চেনটা কি দিয়েছে, কোন বর্ণের আলোর বিক্ষেপণ সর্বনিম্ন? সেটা হচ্ছে আমাদের লাল বর্ণের আলো। কারণ লাল বর্ণের আলো বারবার বলেছিলাম বিক্ষেপণ ক্ষমতা সর্বনিম্ন কেন, তার কারণ আমি অনেকবার বলেছিলাম যে বর্ণের আলো চ্যুতি বেশি তার বিক্ষেপণ ক্ষমতা সব থেকে কম হয়। সেই জন্যই তো আমরা লাল আলোকে অনেক দূর থেকে দেখতে পাই, বিক্ষেপণ ক্ষমতাটা সব থেকে কম বলে। অনেকবারের করানো। আরো একটি প্রশ্ন দেখো, তোমরা দেখতে পাচ্ছ, কোন বর্ণের আলোর বিক্ষেপণ ক্ষমতা সর্বনিম্ন? সঠিক উত্তর হলো লাল। একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও। এটাও অনেকবারের করানো কোশ্চেন। সব কোশ্চেন গুলো বার করিয়েছি, একদম 100% কোশ্চেন কমন এসছে। মানে আমি খুবই খুশি কোশ্চেনটা দেখে। এবার তোমরা যারা ভালো পড়েছো, পরীক্ষা খুবই ভালো হবে আমি আশা রাখি। এবার দেখো, একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ তাহলে কি হবে? রামধনু। রামধনু হচ্ছে একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ, রামধনু। চলো পরের কোশ্চেন চলে এসো, এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে, ভালো করে পড়ো, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি কোথায় যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়? হলো মোটরে। মোটরে সুইচ দিলে তবে পাখাটা ঘুরতে শুরু করে বা ডায়নামোটা ঘুরতে শুরু করে। তার মানে কি দেখো, মোটরের তড়িৎ শক্তি কিন্তু যান্ত্রিক শক্তি। আর যদি বলতো যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি হয়, তাহলে আমরা লিখতাম বৈদ্যুতিক জেনারেটর। ঠিক আছে, অনেকবারের এগুলো বলা কোশ্চেন, সেগুলোই পড়েছে। তাহলে 1 কুলম্ব। পরের কোশ্চেন দেখো, 1 কুলম্ব আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কি পরিমাণ কার্য করতে হয়? এটা পক্ষান্তরে তোমাদের 1 জুলের সংজ্ঞাটা লিখে দিয়েছে, দিয়ে জানতে চাইছে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? 1 জুল। তাহলে 1 কুলম্ব আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে? 1 জুল। পরের কোশ্চেন দেখো, ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণাটির নাম কি? আলফা কণা। দেখো কতবারের করানো কোশ্চেন গুলোই সব দিয়েছে। ধনাত্মক আধানযুক্ত কণাটির নাম হচ্ছে, আমরা জানি, আলফা কণা। বিটা কণা হয় ঋণাত্মক আর গামা কণা নিস্তড়িত। অনেকবার বলেছি। ঠিক আছে, চলো এর অথবাটা দেখে নিই। পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে উৎপাদন করা হয়? কি বলবো, এটা এতবার বলেছি। এই সব কটা কোশ্চেন আমি বারবার বলেছি, বারবার বলে ফেলছি। যে এতবার বলেছি কথাটা, মানে এগুলো এতবার তোমাদের করিয়েছি যে আমি বারবার কথাটা বলে ফেলছি। এত সোজা কোশ্চেন হয়েছে এবং এতটাই কমন দিতে পেরেছি। দেখো, পারমাণবিক চুল্লিতে কোন শক্তি কাজে লাগানো হয়? এটা আমরা জানি, নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। বারবার তোমাদের বলছিলাম, সূর্যে হয় নিউক্লিয় সংযোজন আর পারমাণবিক চুল্লিতে হয় নিউক্লিয় বিভাজন। চলো এবার বাম পক্ষ ডান পক্ষটায় চলে এসো। তাহলে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল বহুবার করেছো, এটা হচ্ছে ফ্লুরিন। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কি হবে? ফ্লুরিন। রেড হেমাটাইট নিষ্কাশন করতে কি ব্যবহার করা হয়? রেড হেমাটাইট হচ্ছে লোহার আকরিক। তাহলে এখানে রেড হেমাটাইট নিষ্কাশন করতে Fe মানে লোহা ব্যবহার করা হয়। এই রেড হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় লোহা, Fe। আচ্ছা, যে মৌলের অ্যানায়নে লোহার মরচে পড়ে সেটা কি হবে? লোহার মরচে পড়া, মাফ করবে, যে মৌলের অ্যানায়ন লোহার মরচে পড়াকে ত্বরান্বিত করে, এর সঠিক উত্তর কি হবে? ক্লোরিন, Cl। ক্লোরিন লোহার মরচে পড়ার হাত থেকে রক্ষা করে। আর ধাতু সংকর পিতলে যে ধাতু সংকরটি শতকরা পরিমাণ অন্য ধাতুর শতকরা পরিমাণের থেকে বেশি থাকে, সেটা কি হবে? আমাদের Cu মানে কপার। ঠিক আছে, তাহলে 4টে বাম পক্ষ ডান পক্ষ করে ফেললাম আমরা। পরের কোশ্চেনে চলে এসো, নিচের যৌগগুলির মধ্যে কোনটি সমযোজী যৌগ? পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, কার্বন টেট্রাক্লোরাইড। একদম ইজি কোশ্চেন দিয়েছে, এখানে সঠিক উত্তর হবে কার্বন টেট্রাক্লোরাইড, সমযোজী যৌগ। পরের কোশ্চেন চলে এসো, গোল্ড প্লেটিং এর জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থটির নাম কি? এটা হবে পটাশিয়াম অরোসায়ানাইড। ঠিক আছে, গোল্ড প্লেটিং এর জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থটির নাম কি? পটাশিয়াম অরোসায়ানাইড। পরেরটা দেখো, কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময় ওই দ্রবণে কিসের মাধ্যমে তড়িতের প্রবাহিত ঘটে? এটা একদম মানে 8-9 ছেলেরা মেয়েরাও জানে এটা, যে আয়ন দ্বারা। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণে আমি বারবার বলেছিলাম, তড়িৎ বিশ্লেষণে তোমার হচ্ছে এটা পরিবহন করে, তড়িতের পরিবহন করে হচ্ছে আয়ন। আর তোমার হচ্ছে জলীয় দ্রবণে যেটা করে হচ্ছে বা অন্য এতে যেগুলো করে তোমার ইলেকট্রনেরা।
আর এতে তড়িৎ বিশ্লেষণের মধ্যে আয়নের এই তড়িৎ পরিবহন করে কিন্তু আয়ন দ্বারা পরিবাহিত হয় তড়িৎ। যখন আমরা জলে বা অ্যাসিডের যখন তড়িৎ বিশ্লেষণ করছি ক্যাথোড অ্যানোডের মাধ্যমে, তখন কিন্তু তড়িৎ পরিবহনটা পুরোটাই আয়নরা করে। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ পরিবহন করে আয়নরা। চলো পরের কোশ্চেনে চলে আসি 2.14-এ। তড়িৎ বিশ্লেষণে পরিবর্তী প্রবাহ মানে কি? এসি কারেন্ট। পরিবর্তী প্রবাহ মানে এসি কারেন্ট। বলছে তড়িৎ বিশ্লেষণে এই এসি কারেন্ট ব্যবহার করা হয় না কেন? এটাও তোমাদের বলেছিলাম, তড়িৎ বিশ্লেষণে এসি কারেন্ট কেন ব্যবহার করা হয় না, ডিসি কারেন্ট ব্যবহার করা হয়, মানে ব্যাটারি দিয়ে কারেন্ট ব্যবহার করা হয়। তার কারণ কি? কারণ এইটুকুটা লিখলেই হবে যে আমরা জানি যে পরিবর্তী প্রবাহ বা এসি কারেন্টের ক্ষেত্রে কি হয়, এসি কারেন্টের দিক সবসময় নির্দিষ্ট সময় অন্তর, পরিবর্তী প্রবাহের বা এসি কারেন্টের প্রবাহের অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তিত হয় বা বিপরীতমুখী হয়, মানে চেঞ্জ হয়ে যায়। সেই জন্য কিন্তু তড়িৎ প্রবাহতে আমরা এসি কারেন্টকে ব্যবহার করতে পারি না, ডিসি কারেন্ট ব্যবহার করতে হয়। মেন কারণ হচ্ছে এর অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর অন্তর পরিবর্তিত হয়ে যায়। পরের কোশ্চেন চলে এসো। লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত কি? তার সংকেত হচ্ছে পিবিএস। ঠিক আছে, মানে লেড সালফেট, পিবিএস। অথবা চলে এসো শূন্যস্থান পূরণ করো। এখানে 2NH3 প্লাস CO2 থেকে ড্যাশ প্লাস H2, এখানে কি হবে? এই ড্যাশে কি বসবে? NH2 CO NH2, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত, NH2 CO NH2 হয়েছে, NH2 CO NH2। আচ্ছা, পরের কোশ্চেন চলে এসো। দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার রাসায়নিক সমীকরণটি লেখো। দুটি গ্যাসের বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হয় কি? HCl গ্যাস প্লাস অ্যামোনিয়া। HCl আর অ্যামোনিয়ার বিক্রিয়া তৈরি হয় অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এখানে সমীকরণটা দেখো দিয়ে দিয়েছি। তাহলে HCl প্লাস NH3, এখান থেকে কি তৈরি হয়? NH4Cl, অর্থাৎ NH4Cl কিসের সংকেত? অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত। তাহলে দুটি গ্যাসের বিক্রিয়া তৈরি হওয়া কঠিন পদার্থের উদাহরণ কি হবে? HCl প্লাস NH3, মানে তোমার HCl গ্যাস আর হচ্ছে অ্যামোনিয়া, এরা পরস্পর বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে। চলো পরের কোশ্চেন চলে এসো। এই যে জৈব যৌগটা দিয়েছিল এর ইউপ্যাক নাম লিখতে বলেছিল, এই জৈব যৌগটার ইউপ্যাক নাম কি হবে? প্রোপান টু অল। ঠিক আছে, প্রোপান টু অল, এই জৈব যৌগটার নাম হচ্ছে প্রোপান টু অল। তারপর দেখো ইথানোইক অ্যাসিডের গঠন লিখতে দিয়েছে, আমি পাশে এঁকে দিয়েছি ইথানোইক অ্যাসিডের রাসায়নিক গঠন বা ইউপ্যাক নামে ভাঙলে কি হবে? CC সিঙ্গেল বন্ডে যুক্ত থাকে তিনটে হাইড্রোজেন এবং ডবল বন্ড OH। দেখো এটা এঁকে দিয়েছি, ইথানোইক অ্যাসিডের তোমার হচ্ছে রাসায়নিক গঠন এঁকে দিয়েছি, যার সংকেতটা কি হয়? CH3COOH। ইথানোইক অ্যাসিডের সংকেত কি? CH3COOH, যাকে ভাঙলে কিন্তু আমরা এই জিনিসটা পেয়ে যাব। পরে কোশ্চেন চলে এসো। পিভিসি এর একটি ব্যবহার, এ তো কত 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 ব্যবহার আছে তার নেই ঠিক, তোমরা যা খুশি লিখতে পারো। জলের পাইপ তৈরি, তারপর তারের কভার, যে কোনো কিছু তৈরিতে পিভিসি ব্যবহার করা হয়। এবার দেখো আমাদের কিন্তু এই অবধি পুরো শর্ট কোশ্চেনের পার্টটা শেষ হয়ে গেল। 1 নম্বরে ফুল সলিউশন সমেত করিয়ে দিলাম। ঠিক আছে, এবার তোমাদের যেগুলো আছে 2 নম্বরের কোশ্চেন, সমস্ত করানো কোশ্চেন আমি আলাদা করে আর করিনি। স্থিতিশীল উন্নয়নের ধারণা অনেকবার করিয়েছি, অর্থাৎ এই যেটা ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে সম্পদের যে বুঝে শুনে ব্যবহার করা বা যত সম্ভব কম প্রচলিত শক্তির ব্যবহার করা, যেটা পড়েছিলে স্থিতিশীল উন্নয়ন। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা কি দিয়েছিল? 0 ডিগ্রি তাপমাত্রায় থাকা নির্দিষ্ট পরিমাণ কোনো একটি গ্যাসকে উত্তপ্ত করা হলো, তখন এই গ্যাসের চাপ ও আয়তন উভয়ই আরম্ভকালের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পায়। এখন ওই গ্যাসের তাপমাত্রা কত হবে? সুতরাং এটা কি দিয়েছে? এখানে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা দেওয়া আছে, আর কি দিয়েছে? চাপ দিয়েছে এবং আয়তন দিয়েছে। তাহলে এখানে আমাদের কি এই অঙ্কটা কি সূত্র দিয়ে হবে? অত্যন্ত সোজা, আমরা প্রাথমিক চাপ P1 ধরে নেব, প্রাথমিক আয়তন V1 ধরে নেব, আর আরম্ভকালের তুলনায় দ্বিগুণ হবে বলেছে, মানে তাহলে কি হবে? অন্তিম চাপ P2 সমান কি হবে? 2P1। আর বা তুমি যদি চাপটাকে দিয়ে ধরে নাও, তাহলে এখানে যদি প্রাথমিক চাপ P1 ধরো, P1 সমান কি হবে? P ধরে নাও, তাহলে P2 অন্তিম চাপ কত হবে? P2 সমান অন্তিম চাপ কত হবে? 2P। অন্তিম চাপ হবে 2P। কেন 2P হবে? কারণ দেখো এখানে এই যে
কথাটা দেখো, দ্বিগুণ বলেছে, দেখতে পেয়েছো, দ্বিগুণ বৃদ্ধি পায়। তাহলে টু পি ভি এর ক্ষেত্রে হবে ভি ওয়ান সমান ভি, ভি টু সমান টু ভি। তাহলে আমরা এখানে টি ওয়ান সমান কি করব, টি তাহলে আমরা এখানে টি ওয়ান সমান কি করব বলো, টি ওয়ান সমান 0 ডিগ্রি আছে, 0 ডিগ্রি মানে আমরা এই অঙ্কগুলো জানি 273 করতে হয়, তাহলে এটা করব 273 কেলভিন। টি টু সমান টি ওয়ান সমান করবো 273 কেলভিন। আর আমাকে এখানে জানতে চেয়েছে ওই গ্যাসের অন্তিম তাপমাত্রা, মানে এখানে আমাকে কিটা জানতে চাইছে, টি টু সমান কত, এটা আমাকে জানতে চাইছে। তাহলে টি ওয়ান, পি ওয়ান, ভি ওয়ান সবই জানি, তাহলে চার্লস বয়েলের মিলিত সূত্র বসাবো, অর্থাৎ পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু। ওই সমীকরণে বসালে কিন্তু চট করেই অঙ্কটা হয়ে যাবে। এরকম অঙ্ক অনেকবার আমি করিয়েছি, তোমাদের খাতা খুলে দেখতে পারো, অঙ্ক করা আছে, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনে চলে এসো। এর অথবাটা এখানেও অঙ্ক দেওয়া হয়েছে, এটা তোমার পিভি সমান এনআরটি দিয়ে অঙ্কটা হবে, আদর্শ গ্যাসের সমীকরণ দিয়ে এখানে আর এর মানটা প্রোভাইড করে দেওয়া আছে। পরের কোশ্চেনে দেখো, এই অঙ্কটা তো আমি তোমাদের এই পরীক্ষার আগের সপ্তাহে যেদিন শেষ পড়তে এলে আমাদের এখানে তোমরা সেদিন কি করিয়েছিলাম, যে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কাঁচ ফলকের মধ্যে দিয়ে একটি আলোক রশ্মি গেলে গতিবেগ কত হবে, যেখানে সি এর মান দেওয়া আছে। আমি বলেছিলাম মিউ সমান সি বাই ভি, এই সূত্র দিয়ে অঙ্কটা হয়ে যাবে, মিউ সমান সি বাই ভি, যেখানে মিউ হচ্ছে প্রতিসরাঙ্ক অর্থাৎ 1.5। আচ্ছা, সি কোনটা, সি এখানে দিয়ে দিয়েছে শূন্যস্থানে আলোর বেগ, আর ভি কোনটা, ভি হচ্ছে এই গতিবেগ যেটা তোমাকে জানতে চেয়েছে। এই সূত্র বসালেই হয়ে যাবে মিউ সমান সি বাই ভি। তারপরে কোশ্চেন দেখো, একটি উত্তল লেন্সে একটি বস্তু 10 গুণ বিবর্ধিত হলেও বস্তুর দৈর্ঘ্য 5 সেমি হলে প্রতিবিম্বের দূরত্ব কত, এটাও সেই একই, সেটা হচ্ছে আমাদের বিবর্ধন সমান এম সমান কত, রৈখিক বিবর্ধন এম সমান আমরা কি জানি, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, উপর নিচে বসিয়ে দিলে প্লেন ক্যালকুলেশন, বোধহয় 2 লাইনও লাগবে না, অঙ্কটা কিন্তু হয়ে যাবে। একদম সোজা সোজা অঙ্ক দিয়েছে, ছোট ছোট। পরেরটা দেখো, 5 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে টেনে 20% বৃদ্ধি করা হলো, বৃদ্ধির পরে এই আয়তন স্থির থাকলে তার প্রস্থচ্ছেদের সর্বত্র সমান থাকলে নতুন আয়তনের রোধ নির্ণয় করো। এই অঙ্কটাও কিন্তু তোমাদের অঙ্ক করিয়েছি, দেখবে এটা তোমাদের এ থেকে দিয়েছে, আমাদের তড়িতের অধ্যায় থেকে, রোধাঙ্কের ওখান থেকে দিয়েছে, ওহমের সূত্র ওই জায়গাটা থেকে, এখানে দেখবে ওখানে আমাদের রোধাঙ্কের সূত্র দিয়ে অঙ্কটা হবে। এরকম অঙ্ক তোমাদের করে দেওয়া আছে খাতায়, দেখবে। হ্যাঁ, এই অঙ্কটা হয়তো সবাই পারবে না, কিন্তু যদি আমার খাতা ফলো করে যাও অঙ্কটা করতে পারবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড পরিবহনে কেন সক্ষম, হাইড্রোজেন ক্লোরাইড সক্ষম নয় কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড কেন সক্ষম, ঠিক আছে। তারপরে কোশ্চেন, একটি উপযুক্ত আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও যে আয়নীয় যৌগগুলি অষ্টক নীতি মান্য করে না। এই কোশ্চেনটা অনেকবার করিয়েছি, যে কিছু আয়নীয় যৌগ আছে যেগুলো অষ্টক সূত্র মান্য করে না। তারপর দেখো, একটি কঠিন একটি তরল সমযোজী যৌগের উদাহরণ দাও। কঠিন সমযোজী যৌগ কি হবে, তুমি চিনি লিখতে পারো, আর তরল সমযোজী যৌগ কি হবে, জল, H2O, ঠিক আছে। দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি কঠিন সমযোজী যৌগ চিনি, C2C6H5 C6H12O6, আর এ হচ্ছে আমাদের জলের সংকেত হচ্ছে H2O, এখানে সংকেত লেখার দরকার নেই, খালি নাম উদাহরণ চেয়েছে, হয়ে গেল। কঠিন হলো চিনি আর তরল হলো জল। ক্রিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা হয় এমন একটি গ্যাসের নাম লেখো, এটা কয়েকশো কোটি বার করিয়েছি, যাটার নাম কি হবে, ক্রিপ যন্ত্রের সাহায্যে কি গ্যাস প্রস্তুত করা হয়, H2S, হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করা হয়, অনেকবার করিয়েছি। গ্যাসটি প্রস্তুতির বিক্রিয়া, এটা আমি পরীক্ষা নিয়েছিলাম, তোমাদের সেম কোশ্চেনটা দিয়েছিলাম, এই সেম কোশ্চেনটা পরীক্ষায় দিয়েছিলাম পরীক্ষা নেওয়ার সময়। চলো, তারপরে কোশ্চেন দেখো, মুক্ত বায়ুতে তামার পাত্র সবুজ বর্ণ ধারণ করে কেন, মুক্ত বায়ুতে কেন সবুজ বর্ণ ধারণ করে তামার পাত্র। তারপরেতে কেন এ পাত্রে আচার রাখা ঠিক নয়, এই কোশ্চেন গুলো তোমাদের করিয়েছি, ওখানটা থেকে দেখবে। তামা ও পিতলের পাত্রে দীর্ঘ সময় টক দই বা ফল রাখলে, দেখো যে কোশ্চেনটা বলছিলাম এই দুটো কোশ্চেনই আমি তোমাদের করিয়েছি, এইটাও করিয়েছি কেন আচার রাখা ঠিক নয়, আর এটাও করিয়েছি তামার পাত্র কেন সবুজ হয়ে যায়। তারপরে এই জাহাজের প্রপেলারে কেন জং ধরে যায় দীর্ঘদিন জলের তলায় থাকে বলে, এই কোশ্চেন গুলো সব লেখানো ছিল
ওই এটা চ্যাপ্টারটা করানোর সময়, ধাতুর ওইখানে চ্যাপ্টারটা করানোর সময়। এবার পরের কোশ্চেনে চলে এসো। CH3COOH একটি সমযোজী একটি জৈব যৌগ, কিন্তু NaHCO3 জৈব যৌগ নয়। উভয় ক্ষেত্রে একটি করে কারণ লেখো। পরের কোশ্চেন দেখো, ইথিলিন অণুর গঠন সংকেত দেখাও। এটা তোমাদের আমাদের জৈব রসায়নের অধ্যায় থেকে এই দুটো কোশ্চেনই দিয়েছে। ইথিলিন অণুর গঠন সংকেত দেখাও এবং দেখাও যে ইথিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা তোমাদের খাতায় সুন্দর করে আমি লিখিয়ে দিয়েছিলাম, ইথিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। চলো এবার 3 নম্বরের বড় কোশ্চেন গুলো চলে এসো। কি কি ছিল দেখি। চার্লসের সূত্রটি লেখো, ব্যাখ্যা করো। অতীব 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 সোজা কোশ্চেন। আর চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা দাও বা পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। এই কোশ্চেনটা আমি তোমাদের বোধহয় 2-3 বার পরীক্ষায় দিয়েছি। এই চ্যাপ্টার থেকে পরীক্ষা নেওয়ার সময় দিয়েছিলাম, ফুল সেট পরীক্ষা নেওয়ার সময় ছিল, আর তোমাদের টেস্ট পরীক্ষার আগে যে প্রত্যেকটা চ্যাপ্টার 2-3টে করে নিয়ে যে 40 নম্বর করে পরীক্ষা নিয়েছিলাম, সেখানেও এই কোশ্চেনটা ছিল যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। অনেকবার ছিল। ঠিক আছে, আশা করি তোমরা পেরেছো। পরের কোশ্চেন দেখো, 216 গ্রাম HGO কে উত্তপ্ত করে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, সেই পরিমাণ অক্সিজেন পেতে কি পরিমাণ KClO3 কে উত্তপ্ত করতে হবে। এটা তো আমাদের সেই রাসায়নিক গণনার অধ্যায় থেকে দিয়েছে। রাসায়নিক সমীকরণ লিখে ঐকিক নিয়মে যেমন করে করতে হয় সেইভাবে অঙ্কগুলো হবে। হ্যাঁ, এই অঙ্কগুলো যদি বা যে কোনো কোশ্চেনের উত্তর যদি তোমরা আবারও বলছি ডিটেলস চাও, তাহলে অবশ্যই আমাদের জানাবে, ডিটেলস উত্তর আমরা প্রোভাইড করে দেবো। চলো পরেরটাও এখানে অঙ্ক করতে হবে। বাষ্প ঘনত্ব দিয়ে দিয়েছে, বাষ্প ঘনত্ব দিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, আণবিক গুরুত্ব বার করতে হবে এবং করতে হবে। আমরা কি জানি, আণবিক গুরুত্ব সমান 2 × বাষ্প ঘনত্ব। তাহলে বাষ্প ঘনত্ব কি 2 দিয়ে গুণ করলেই বেরিয়ে যাবে গ্যাসটার আণবিক গুরুত্ব, এবং সেখান থেকে তোমার হচ্ছে এই অঙ্কটা করতে হবে। পরের কোশ্চেন দেখো, লোহার প্রসারণ গুণাঙ্কের মানে এত, এটা ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা বহুবার করিয়েছি। লোহার কোনো জিনিসেরই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান, এইটা বলতে কি বোঝো। ঠিক আছে, তাপ প্রয়োগ করলে আয়তন প্রসারণ গুণাঙ্কের একটি উদাহরণ দাও। তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণ গুণাঙ্কের উদাহরণ দাও। একদম সমস্ত করানো কোশ্চেন দিয়েছে। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক আর তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। এদের মধ্যে সম্পর্ক কি, এদের মধ্যে কি সম্পর্ক বলো। তরলের প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। ঠিক আছে, এটাই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। বহুবারের করানো কোশ্চেন, আবার তার মধ্যে একটি। সব কোশ্চেনই দেখছি সব, মানে কতবার তোমাদের করিয়েছি তার নেই ঠিক। এত কোশ্চেনটা এবারে কমন দিতে পেরেছি। আমি প্রথমেই লিখলাম না, 100% এবারে কোশ্চেন কমন দিতে পেরেছি। সব করিয়েছি, এমন একটা কোশ্চেন পয়েন্ট যেটা আমি করাইনি। তো চলো পরেরটা দেখি কি বলেছে। উত্তল লেন্সের বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। তাহলে আমাদের R = 2f সম্পর্কটা প্রতিষ্ঠা করতে হবে। R = 2f সম্পর্কটা আমাদের প্রতিষ্ঠা করতে হবে। আর অবতল দর্পণের একটি ব্যবহার লেখো। অবতল দর্পণের ব্যবহার কোথায় ব্যবহার করা হয়, চুল কাটার সময় সেলুনে ব্যবহার করা হয় অবতল দর্পণ। সব করানো কোশ্চেন। এবার দেখো একটি তারপর দিয়েছি, একই আপতনের জন্য 3টি মাধ্যমে ABC তে প্রতিসরণ করে মান 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। কোন মাধ্যমে আলোর গতিবেগ সর্বনিম্ন হয় এবং কেন। এটা আমাদেরকে 3টে ABC মাধ্যমের ক্ষেত্রে ছোট ছোট করে এই গতিবেগের সাথে প্রতিসরণের সম্পর্কটা দেখিয়ে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্কের মাধ্যমে এটা বুঝিয়ে দিতে হবে। পরের কোশ্চেন দেখো, হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া ঘটার 2টি কারণ লেখো। মায়োপিয়া কেন হয়, যে রেটিনার আগে প্রতিফলিত হয় না পিছনে প্রতিফলিত হয়, দিয়ে যে দুটো রোগ ছিল মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া। মায়োপিয়া মানে আমি বলেছিলাম ছোট নাম, মনে রাখবে, কাছেরটা ভালো করে দেখতে পায়, দূরেরটা পায় না। আর হাইপারমেট্রোপিয়া বড় নাম, দূরেরটা ভালো করে দেখতে পায়, কাছেরটা ভালো করে দেখতে পায় না। তাহলে মায়োপিয়ার এখানে কি হবে, হ্রস্ব দৃষ্টির জন্য মায়োপিয়া ঘটার 2টি কারণ। তাহলে আমরা ওখানে যে কারণগুলো তোমাদের করিয়েছিলাম, ওখান থেকে আমাদেরকে কিন্তু 2টো কারণ এখানে জানতে চেয়েছে যে কেন হয় মায়োপিয়া। আর এর প্রতিকারে কোন লেন্স ব্যবহার করা হয় বলো। মায়োপিয়া প্রতিকারে আমরা জানি উত্তল লেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, মায়োপিয়া প্রতিকারে উত্তল লেন্স ব্যবহার করা হয়। বলেছিলাম এইভাবে মনে রাখবে, মায়োপিয়া নামটা ছোট, উত্তল লেন্স মানে ছোট নামের লেন্সটা ব্যবহার করা হয়, আর হাইপারমেট্রোপিয়া বড় নামের লেন্স মানে অবতল লেন্স ব্যবহার করা হয়। তারপর একটা দেখো, 2টি পরিবাহীকে শ্রেণী সমবায় যুক্ত করলে 25 ওহম তুল্য রোধ হয়, আর সমান্তরাল সমবায় যুক্ত করলে 6 ওহম তুল্য রোধ হয়। পরিবাহীটির রোধ নির্ণয়, প্রতিটি পরিবাহীর রোধ নির্ণয় করো। এই অঙ্কটাও এই পরীক্ষার বোধহয় 2 সপ্তাহ আগে এইটা আমাদের এখানেরই একজন ছাত্র দিয়েছিল আমাদেরকে, এটা আমরা সলভ করেছিলাম। তাহলে একবার কি করব,
শ্রেণী সমবায় R1 প্লাস R2 সমান করবো 25, আর একবার করবো 1/R1 প্লাস 1/R2 সমান 6 ওহম, এই সরি 1/6 ওহম। তাহলে একবার কি করব, R1 প্লাস R2 সমান 25, অর্থাৎ যেটা শ্রেণী সমবায় বলেছে, শ্রেণী সমবায় যেটা বলেছে। আর সমান্তরাল সমবায় 6 ওহমটাকে কি করব, এটা করব 1/R1 প্লাস 1/R2 সমান, এটা খেয়াল করে বসাতে বলেছিলাম 1/6, এটা শুধু 6 বসালে ভুল হয়ে যাবে। তাহলে এই দুটো সম্পর্ক R1 প্লাস R2 সমান 25 আর 1/R1 প্লাস 1/R2 সমান 1/6, এই দুটো সম্পর্ককে সমাধান করে R1 এইটা আর R2 এদের দুজনের মানটা জানতে চাইছে, যে প্রত্যেকটি পরিবাহী রোধ নির্ণয় করো। পরের কোশ্চেন চলে এসো। এই কোশ্চেনটা দেখো, তোমাদের অনেকবার প্র্যাকটিস করেছি বাড়িতে, মাসিক বিদ্যুৎ খরচের অঙ্ক, এরকম বারবার আমি অঙ্ক দিতাম, বিওটির অঙ্ক, আশা করি তোমরা করতে পেরেছো। টোটাল বিওটি বার করে আমি বলেছিলাম যে লাস্টে টাকা দিয়ে কি করতে হয়, যেভাবে প্রসেসিং এ হয়, যে গুণ করে করে বার করতে হয়। প্রথমে বিওটি একক থেকে আমরা কি করব, মানে আমাদের কিলোওয়াট ঘন্টা করব, সেখান থেকে আমরা এই 30 দিনের এখানে তড়িৎ শক্তি ব্যবহারের মোট খরচ চেয়েছে, এটা আরো সোজা, এখানে টাকার হিসেবটা করতে হবে না, এক ধাপ কম হবে। তাহলে এখানে খালি আমাদের গুণ করে করে এটাকে 30 দিয়ে গুণ করে লাস্টে উত্তরটা করতে হবে, যেমন ভাবে বিওটির অঙ্ক তোমাদের করিয়েছিলাম। সবই দেখো ম্যাক্সিমাম, মানে 99 কেন আমি বলবো 100% কোশ্চেনই কমন এসছে। পরের কোশ্চেনে চলে এসো। সমপ্রবাহ অপেক্ষা পরিবর্তী প্রবাহ ব্যবহারের দুটি সুবিধা। আমি পরীক্ষাতে বোধহয় দিয়েছিলাম কোশ্চেনটা, অবশ্যই দিয়েছিলাম, বোধহয় নয়, আমার মনে আছে আমি পরীক্ষায় কোশ্চেনটা দিয়েছিলাম, সমপ্রবাহ অপেক্ষা পরিবর্তী প্রবাহ ব্যবহারের দুটো সুবিধা, অর্থাৎ এটা বলতে চাইছে যে ডিসি অপেক্ষা পরিবর্তী প্রবাহ মানে এসি ব্যবহারের দুটি সুবিধা, ডিসি অপেক্ষা এসি ব্যবহারের দুটি সুবিধা তোমাদেরকে করানো আছে। জলবিদ্যুৎ উৎপাদন তাপবিদ্যুৎ উৎপাদন অপেক্ষা বেশি পরিবেশ বান্ধব, এটা আর আলাদা করে বলার কিছু নেই, একদম বাচ্চা ছেলেরাও লিখতে পারবে। ঠিক আছে, পরের কোশ্চেন চলে এসো। নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ব্যাখ্যা করতে বলেছে, তার সাথে বলেছে নিউক্লিয় বিভাজন নিউক্লিয় সংযোজনের জন্য অপরিহার্য। এই কোশ্চেনটা আমি তোমাদেরকে এই কয়েকদিন আগে বা মনে হয় মাঝের দিকে, আমার ঠিক কোন সময়টা মনে নেই, কিন্তু এটা মনে আছে এই কোশ্চেনটা বোধহয় কারুর আটকে ছিল, আমি এটা লিখিয়ে দিয়েছিলাম, যে এই কোশ্চেনটা তোমাদের খাতায় বোধহয় এইভাবে লিখিয়েছিলাম, যে দেখাও যে নিউক্লিয় সংযোজনের নিউক্লিয় বিভাজনের জন্য, এই মাফ করবেন, নিউক্লিয় সংযোজনের জন্য নিউক্লিয় বিভাজন বিক্রিয়া অত্যাবশ্যক, মানে অবশ্যই দরকার, বা নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটতেই হবে, এইরকম কিছু একটা হেডিং দিয়ে বিবৃতিটা দিয়ে ব্যাখ্যা করো বলে এরকম ভাবে উত্তরটা লিখিয়েছিলাম। একদম সেম কোশ্চেনই এখানে হয়েছে, রিপিট, একই কোশ্চেনে একই উত্তর হবে, খালি এটা একটু কথাটা অন্য করে দিয়েছে, যে নিউক্লিয় বিভাজন নিউক্লিয় সংযোজনের জন্য অপরিহার্য। তোমাদের লিখিয়ে দিয়েছিলাম, কারণ নিউক্লিয় বিভাজন না হলে নিউক্লিয় সংযোজন হবে না। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে চলে আসি। মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায়? পর্যায় সারণীর কোশ্চেন। পর্যায় সারণীর গ্রুপে মৌলগুলির তড়িৎ ঋণাত্মক গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে কি পরিবর্তন হয়, অর্থাৎ এটা জানতে চাইছে যে তড়িৎ ঋণাত্মকতা ধর্মটা 1 নম্বর গ্রুপের মৌলগুলোর দীর্ঘ পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে এলে কিভাবে পরিবর্তিত হয় আমাদের লিখতে হবে। আশা করি সবাই পেরেছো, এগুলো একদম সোজা কোশ্চেন। এবার বলছি মোজলের পরীক্ষার দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লেখো। মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তার সাথে দিয়েছে পর্যায় সারণীর ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কি। হ্যাঁ, এই কোশ্চেনটা একটু হয়তো আনকমন লাগতে পারে, কারণ মোজলেটা হয়তো সবাই ওইভাবে প্র্যাকটিস করে যাওনি, মোজলেটা তোমাদের ছোট করে দেওয়াও ছিল ছোট করে, ঠিক আছে। তবু এই কোশ্চেনটা একদমই কমন পেয়েছে, তো আমার মনে হয় না কেউ এইটা ছেড়ে পরেরটা এসছো, এইটা তো একদমই সোজা এবং অত্যন্ত কমন কোশ্চেন ছিল। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো 4.10-এরটা, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যামোনিয়ার নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যামোনিয়া ছাড়া আর কি কি পদার্থ থাকে, আর এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড অ্যানোডে কি ব্যবহার করা হয়, এটা অ্যামোনিয়ার তড়িৎ বিশ্লেষণটা কি জানতে চাইছে, এই তড়িৎ নিষ্কাশনটা। পরের কোশ্চেন দেখো, অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কিভাবে নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হয়, মানে নাইট্রিক অ্যাসিড উৎপাদন বিক্রিয়াটা অ্যামোনিয়া দিয়ে যেটা ছিল এটা লিখতে হবে, আর লাস্টে আমাদের সমীকরণটা জানতে চেয়েছে।
আর অ্যাসিটিলিনের সঙ্গে অক্সিজেনের জুট বিক্রিয়া অনেকবার করিয়েছিলাম তোমাদেরকে, জুট বিক্রিয়া বহুবার করিয়েছি। জুট বিক্রিয়াটা পড়ে গেছে এবং তার সাথে দুটি শর্ত, যেমন এটা আমি তোমাদের পরীক্ষাতেও বোধহয় কোশ্চেনে দিয়েছিলাম জুট বিক্রিয়াটা। আর তারপরে অথবা কোশ্চেনটা দেখো, অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া সমিত রাসায়নিক বিক্রিয়া লেখো। প্যাকেজিং এর জন্য পাট বা পলিথিনের মধ্যে কোনটি পরিবেশ বান্ধব এবং কেন? একদম সেই যে হয় না যে বিয়ে বাড়িতে লাস্টে একদম মুখ মিষ্টি করে দেয় পান মশলা বা আইসক্রিম দিয়ে, একদম তোমাদের কোশ্চেনটা শেষ করেছে মুখ মিষ্টি করার মতো একটা কোশ্চেন দিয়ে, মানে এই কোশ্চেনটা সবাই পারবে। প্যাকেজিং এর কাজে কি ব্যবহার করা হয়, এটা তো যাকে জিজ্ঞেস করবে সেই বলবে। পাট ও পলিথিনের মধ্যে কাকে ব্যবহার করা হয়? একদম পাটকে। ঠিক আছে। আর অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের, এটা তোমাদের প্রথমে বিক্রিয়াটা লিখতে হবে আর পরে প্যারাগ্রাফ চেঞ্জ করে বা করে পরের পার্টের কোশ্চেনটা দিয়েছে এইটা, যে পলিথিন আর পাটের মধ্যে কোনটা ব্যবহার করা হয়। তো দেখো ফুল সলিউশন হলো আমাদের। এবার এই বড় কোশ্চেনগুলোর একদম ডিটেল সলিউশন যদি কোনো কোশ্চেনের লাগে, সবই তোমাদের খাতায় করানো আছে, পেয়ে যাবে। তাও যদি কিছু প্রয়োজন হয় যে এটা আমি করতে চাই বা এই অঙ্কটা একবার করে দাও, উত্তরটা দেখবো আমি মিলেছে নাকি, তাহলে অবশ্যই বলবে, আমরা কিন্তু অবশ্যই অঙ্কটা করে দেবো। ঠিক আছে। ফুল কোশ্চেন সলিউশন করে দিলাম, ভিডিওটা ভালো করে দেখো, ভালো করে আর একদম সুন্দরভাবে মিলিয়ে নিও যে কত পেলে। আমি আশা রাখি যে তোমরা যথেষ্ট ভালো নাম্বার পাবে। কোশ্চেন যে হয়েছে এই অনুপাতে আমাদের সবই কমন কোশ্চেন, একদম A to Z পুরো 100%ই কমন। আমি নিজেই অবিশ্বাস করছি, মানে কোশ্চেনটা দেখে অবিশ্বাস হয়ে গেছি যে এত সোজা কোশ্চেন করে হয়ে গেছে, মানে আমি নিজেই ভাবতে পারিনি যে এরকম সোজা হবে। কালকে তোমাদের ম্যাথ কোশ্চেনটা যেরকম ভাবে তোমরা একটু মানে ডাউন হয়েছিল কিঞ্চিত, সেইটা কিন্তু আজকে অনেকটাই ফিজিক্যাল সায়েন্স কোশ্চেনে এটা আমরা আপ হয়ে গেছি। কালকে জীবন বিজ্ঞান পরীক্ষা আছে, সবার পরীক্ষা ভালো হবে আমি জানি, ভালো করে দেবে। জীবন বিজ্ঞান কোশ্চেনও আশা রাখি সোজাই করবে। ঠিক আছে। দেখো তোমাদের বলেছিলাম ভোটের জন্য কোশ্চেন সোজা হবে, বারবার বলেছিলাম। ম্যাথটা আর কিছু কোশ্চেন বাদ দিয়ে কিন্তু আপ টু ফিজিক্যাল সায়েন্স অব্দি একদম প্রত্যেকটা পেপারই খুব সুন্দর এবং অত্যন্ত সোজা কোশ্চেন হয়েছে। ঠিক আছে। চলো আমাদের কোশ্চেন ডিসকাশন ক্লাস এখানেই শেষ করছি। তোমরা কিন্তু এই ভিডিওটা কালকে জীবন বিজ্ঞান পরীক্ষা দিয়ে বাড়ি এসে ভালো করে দেখে মিলিয়ে নিও কত পাবে। এখন ভালো করে জীবন বিজ্ঞান পড়ো, কালকে হলেই আপাতত তোমাদের কিছু দিনের জন্য ছুটি। ঠিক আছে। চলো শেষ করছি আজকে ক্লাস, ভালো থেকো সবাই। আর কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম কোনো সমস্যা থাকলে কিন্তু আমাদেরকে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বেল আইকনটাকে তোমরা ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিও আমরা যখন আপলোড করব সবার আগে তোমার কাছে যেন নোটিফিকেশনটা পৌঁছে যায়। ঠিক আছে। চলো শেষ করছি আজকের ক্লাস। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। কালকে অনেক ভালো করে লাইফ সায়েন্স পরীক্ষা দিও। আমরা কালকে আবার কোশ্চেন ডিসকাশন করব লাইফ সায়েন্সের, দেখা যাক। আশা করি আমি অবশ্যই কোশ্চেন সোজা হবে। ঠিক আছে। চলো, থ্যাংক ইউ, শুভরাত্রি।